আজকের ভিডিওতে রায়ামাটির পশুমিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বেলে বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়া অ্যান্ড বাঁকুড়া জেলা স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। একে আছে আদিম কথার অর্থ এটাবে খুব পুরনো। এরপরে দুই আছে আদিম মানুষ প্রথমে এটাবে কাঁচা মাংস ও ফলমূল খেত। এরপরে তিনটা আছে বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো এটাবে হোমোস্যাপিয়ান্স। এরপর চারিটা আছে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় এটাবে 1974 খ্রিস্টাব্দে। এরপর পাঁচে আছে সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো এটাবে হরপ্পা। এরপরে দুই আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। একে আছে লেজবিহীন বড় বানরকে বলা হতো এটাবে এ। এরপরে দুই আছে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো এটাবে পোড়া মাটি দিয়ে। এরপরে তিনটা আছে উত্তরপ্রদেশের এটাবে সরাই নহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। এরপর চারে আছে হরপ্পা সভ্যতা এটাবে প্রায় ওই ইতিহাস যুগের সভ্যতা। এরপরে তিনটা আছে একটি বাক্যে উত্তর দাও। একে আছে ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। এরপর দুই আছে হুন্সকি উপত্যকা কোথায় অবস্থিত? হুন্সকি উপত্যকা কর্ণাটকে অবস্থিত। এরপরে তিনটা আছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। স্যার জন মার্শালের তত্ত্বাবধানে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা আবিষ্কার করেন, অর্থাৎ তবে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। এরপরে চারে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও। একে আছে দাবানল কি? এর উত্তরটি হলো দাবানল বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপরে দুইটা আছে সিটাডেল কি? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। একটি উঁচু ঢিবি এলাকা ও দুই একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। সিটাডেল তৈরি মাটি দিয়ে উঁচু করে ঢিবি বানিয়ে তার ওপর পোড়া ইটের মজবুত ও বড় সিটাডেল তৈরি করা হতো। সাধারণ আয়তকারে সিটাডেল তৈরি করা হতো। এরপরে পাঁচেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? এর উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন এক প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। দুই জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। তিন আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এরপরে অথবাটা আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? এর উত্তরটি হলো আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না। তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। দুই শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও হতো। এরপরে দুইটা আছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। এর উত্তরটি হলো বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব 1750 অব্দের পর থেকে অবনতি ঘটতে থাকে। হরপ্পা সভ্যতার অবনতির কারণ এক বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারো প্রাচীরের গায়ে কাদার চিহ্ন দেখে
বন্যার কথা বলা হয়। এরপরে দুইটা হচ্ছে অনাবৃষ্টি, খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয়। এরপরে তিনটা আছে অরণ্য ধ্বংস, হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। এরপরে চারিটা আছে আর্থসামাজিক অবনতি, খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর ব্যবসা বাণিজ্যের অবনতি এবং নগর শাসন ব্যবস্থার দুর্বলতা হরপ্পা সভ্যতার অবনতির অন্যতম কারণ ছিল। এরপরে 5 আছে অন্তিম নিধন তত্ত্ব। মহেঞ্জোদারোয় উৎখননের ফলে দেখা গেছে যে অনেক বাড়িতে ঘরে চৌকাঠে নরকঙ্কাল গাদাগাদি করে জড়ো হয়ে আছে, এমনকি হেসেলে এবং পথঘাটেও নরকঙ্কাল পড়ে থাকতে দেখা গেছে। এইসব থেকে প্রমাণিত হয় যে আকস্মিক কোনো বহিঃশত্রু আক্রমণে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে, আর এই আক্রমণকারী আর্যদের মনে করে হয়, কারণ আর্যদের দেবতা ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ নগর ধ্বংসকারী, সম্ভবত হরপ্পার নগর ধ্বংসের জন্যই তার এই উপাধি। এরপরে অথবা আছে হরপ্পার ধর্ম সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার অধিবাসীরা মূর্তি, গাছপালা ও জীবজন্তুর পুজো করত। মূর্তি পূজা, এক মাতৃমূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় অনেক পোড়ামাটির নারী মূর্তি দেখে মনে হয় তারা মাতৃদেবীর পূজা করত। এরপর 2 আছে যোগী মূর্তি পূজা। মহেঞ্জোদারো একটি শিলমোহরে যোগাসনে বসা এক যোগী মূর্তি খোদাই করা আছে, তার চারপাশে বাঘ, হাতি, গন্ডার প্রভৃতি মূর্তি আছে। অনেক পণ্ডিত ব্যক্তি একে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করেন, আবার অনেকে তা মানতে চায় না। এরপর যেটা হচ্ছে পশু মূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় ষাঁড় ও এক সিংওয়ালা কাল্পনিক এক পশুর মূর্তি পাওয়া গেছে বলে মনে করা হয় যে হরপ্পায় পশু মূর্তির পূজা করা হতো। এরপরে 6টা আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কিভাবে উন্নত হয়েছিল। এর উত্তরটি হলো সূচনা। পাথরের যুগ থেকে আদিম মানুষের জীবনযাত্রার প্রণালী ধীরে ধীরে উন্নত হয়ে ওঠে। আদিম মানুষের সভ্যতা ও সংস্কৃতি। নতুন পাথরের যুগে এসে আদিম মানুষ উন্নত হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ, স্থায়ী বসতি প্রভৃতি বানাতে শেখে। এইভাবেই আদিম মানুষ সভ্যতার সূচনা ঘটায়। সভ্যতার সঙ্গেই গড়ে ওঠে আদিম মানুষের সংস্কৃতি। নতুন পাথরের যুগে যাযাবর জীবন ছেড়ে মানুষ কৃষিকাজে অভ্যস্ত হয়। চাষের জমিকে কেন্দ্র করে স্থায়ী বসতি স্থাপিত হয়। জীবন ধারণের পাশাপাশি মানুষ যে সমস্ত কাজকর্ম করতে শেখে সেগুলি হয়ে ওঠে তার সংস্কৃতির অংশ। প্রকৃতি ও পরিবেশকে নিজের মতো করে মানুষ ব্যবহার করতে শেখে। ঠান্ডা থেকে বাঁচার জন্য আদিম মানুষ গাছের ছাল বা মরা পশুর চামড়া পরতে শেখে। এইভাবে আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচার যে উপায় বের করে তা ক্রমে তার সংস্কৃতির অংশ হয়ে ওঠে। এরপরে 2 আছে সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। এর উত্তরটি হলো সিন্ধু অর্থাৎ হরপ্পা সভ্যতার সামাজিক জীবন হলো ভূমিকা। হরপ্পা সভ্যতার শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা ছিল এক সামাজিক শ্রেণীবিভাগ। হরপ্পা সভ্যতার সমাজে 4 শ্রেণীর মানুষ বাস করত, যেমন এ পুরোহিত শাসক গোষ্ঠী, বি বেতনভোগ যোদ্ধা শ্রেণী, সি বণিক ও কারিগর শ্রেণী এবং ডি চাষি, শ্রমিক, ভৃত্য ও দাস। বাসস্থান ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে এই ভাগগুলি করা হয়েছিল। এরপরে 2 আছে মাতৃতান্ত্রিক সমাজ। হরপ্পা সভ্যতায় একই রকম অসংখ্য নারী মূর্তি বা মাতৃকা মূর্তি দেখে মনে হয় যে সে সময়ে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। এরপরে 3টা আছে জীবিকা ও খাদ্য। কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য ও কারিগরি শিল্পকে হরপ্পা সভ্যতার মানুষ পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তাদের খাদ্য তালিকায় ছিল ধান, গম, যব, মাংস,
ডিম, দুধ প্রভৃতি। এরপরে 4 আছে ধর্ম। খনন কার্যের ফলে হরপ্পা সভ্যতায় কোনো ধর্মীয় উপাসনালয় আবিষ্কৃত হয়নি। নিদর্শনের ভিত্তিতে পণ্ডিতেরা হরপ্পাবাসীদের আদি শিব মাতৃকা দেবী, পাথর, গাছ, বিভিন্ন জীবজন্তু উপাসক বলে মনে করেন। এরপর হচ্ছে 5 বিনোদন। নাচ, গান, শিকার, ষাঁড়ের লড়াই, পাশা খেলা প্রভৃতি ছিল এ সময়ের বিনোদনের মাধ্যম। এরপরে অর্থনৈতিক জীবন। হরপ্পা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও কৃষি ও পশুপালন মানুষের প্রধান জীবিকা ছিল। কিছু মানুষ শিল্পের কাজ করতেন, আবার লোথাল বন্দরে নিদর্শন ব্যবসা বাণিজ্যেরও প্রমাণ বহন করে। অর্থনৈতিক জীবন, কৃষিকাজ। ডক্টর ডিডি কোশাম্বী মনে করেন যে হরপ্পা সভ্যতায় মানুষ লাঙ্গলের ব্যবহার জানত না, তারা নিড়ানি মাধ্যমে চাষ করত। সেচের প্রকৃত ধারণা এই উপত্যকায় মানুষের ছিল না, তবু পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হতো। এই অঞ্চলে উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, যব, বার্লি, বিভিন্ন ধরনের শাকসবজি, তিল, রাই, তুলা, সরিষা প্রভৃতি। এরপরে 2 আছে পশুপালন। কৃষির মতো পশুপালন করেও হরপ্পা সভ্যতার অনেক মানুষ জীবিকা নির্বাহ করতেন। পশুকে তারা পোষ মানিয়ে তাকে পরিবহনের কাজে ব্যবহার করা হতো। অন্যদিকে খাদ্যের প্রয়োজনে কিছু পশু পালন করা হতো। উল্লেখযোগ্য পালিত পশু ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, গাধা, উট, হাতি, ষাঁড়, বলদ ইত্যাদি। এরপরে 3 আছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য হরপ্পা অঞ্চলে সমৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকতেন। জল, স্থল উভয় পথে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য চলত। মিশর, সুমের, মেসোপটেমিয়া, ব্যাবিলন, পারস্য, বেলুচিস্তান প্রভৃতি এলাকার সঙ্গে বাণিজ্য চলত। লোথাল ছিল বহির্বাণিজ্য কেন্দ্র, বন্দর, বিনিময় পথার মাধ্যমে বাণিজ্য চলত। এরপরে 4 আছে অন্যান্য পেশা। তাঁতিরা পশম ও সুতিবস্ত্র বুনত। মৃৎশিল্পের মাধ্যমে কিছু মানুষ জীবিকা নির্বাহ করত। ইট দিয়ে বাড়ি তৈরি ও সুতোর কাজও করত কেউ কেউ। সোনা, রূপো দিয়ে গয়নার কাজ করত স্বর্ণকারেরা। কারিগরি শিল্পেও হরপ্পা সভ্যতার উন্নতি ছিল। হরপ্পা সভ্যতার মানুষ কোনো একটি নির্দিষ্ট পেশার মাধ্যমে উপার্জন করত তা নয়, বিভিন্ন পেশার মানুষ এই সভ্যতায় বাস করত। এরপরে অথবা এটা আছে মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটে তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট ও সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের যে 3 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।